আসসালামু আলাইকুম। পরিসরের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর প্রথম চ্যাপ্টার আর কি, ম্যাথ প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাসটা করব। যারা এই সাবজেক্টটা এখনো শুরু করেননি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যদি প্রথম থেকে শুরু করতে চান এই সাবজেক্টটা এখনই অ্যাডমিশন নিয়ে শুরু করতে পারে। কারণ এই সাবজেক্টটাতে তিনটা ডিপার্টমেন্টে আছে, সবাই এই সাবজেক্টটাতে মোটামুটি যদি ভালো করে পড়ে সবাই ভালো রেজাল্ট করতে পারে। আবার যদি একটু আপনার গাফলিতে করে এই সাবজেক্টে প্রচুর পরিমাণ ফেল হয় প্রতি বছর। ফেল হওয়ার মূল কারণটা হলো এই সাবজেক্টের আপনার থিওরিগুলো ইংরেজিতে লিখতে হয়। থিওরি যখন ইংরেজিতে লিখতে হয় তখন কিন্তু ভালো নাম্বার আসে না। যদি থিওরিগুলা বাংলায় লিখতে হতো তাহলে দেখতেন এই সাবজেক্ট আর পড়াই লাগতো না। আচ্ছা, আমি যে ক্লাস নিচ্ছি আপনারা কি স্পষ্ট দেখতে পারতেছেন বা শুনতে পারতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন যে স্যার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখতে বা শুনতে অসুবিধা হলে সেটাও একটু জানিয়ে দিবেন যে স্যার দেখতে দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে আপনার প্রিয় বন্ধুরা ওই ক্লাসটা দেখতে পারে। আমি একটু চেক করে দেখি যে ক্লাস ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আর প্রতি বছর প্রচুর পরিমাণ ফেল করার মূল কারণটা হলো স্টুডেন্টরা পড়ে না, জানে না কোন চ্যাপ্টার থেকে আসবে। আর এখন তো আবার একটু সমস্যা হয়েছে, এখন থেকে তো প্রশ্নের প্যাটার্নটাও চেঞ্জ হয়েছে, প্রশ্ন একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে। আচ্ছা, আপনারা একটু সবাই একটু ওয়েট করবেন, আমি কিছুক্ষণ আমার যে ক্লাসটা শুরু করব আমি একটু শেয়ার মেনশন করে দিই যাতে যারা জানে না তারা জেনে যায়। আপনারা একটু শেয়ার মেনশন করেন যাতে অন্যরাও এই ক্লাসগুলো দেখতে পারে। হ্যাঁ, এই বই এই বইতে আপনার মোটামুটি চ্যাপ্টার আছে হলো 7টা। 7টা চ্যাপ্টার মধ্যে প্রথম চ্যাপ্টারটা হলো থিওরি, বাকি 6টাতে অঙ্ক আছে। এখন আপনার প্রায় সবগুলো চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন আসে, সবগুলো থেকেই কোয়েশ্চেন আসে। আর আপনাকে যেহেতু ভালো রেজাল্ট করতে হলে এখান থেকে 5টা অঙ্কই দেওয়া লাগবে। থিওরি তো সি পার্টে 8টা প্রশ্ন আসে, 5টা ম্যাথ দিতে হবে আপনাকে। এখন এখান থেকে কোন চ্যাপ্টারগুলো সহজ আছে সেগুলো আগে শেষ করা উচিত আপনার। যেমন ধরেন ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং, এখান থেকে 10 নম্বরের কোয়েশ্চেন আসে। 7টা সূত্র শিখলে 10 নম্বর কনফার্ম পাওয়া যায়। তো এই চ্যাপ্টারটা তো করা উচিত, এটা করতে পারেন। ডিভিডেন্ড পলিসি এই চ্যাপ্টারটা অনেক সহজ। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এটা বড়, কিন্তু এই চ্যাপ্টারটা লাগে। এখন যদি না ভালো করে না পড়েন এটা অন্য অন্য সাবজেক্টের সাথে রিলেটেড। আর ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস প্রথম চ্যাপ্টার থেকে 10 10 20 নম্বরের কোয়েশ্চেন হয় অনেক সময়। তো এই 4টা চ্যাপ্টার ইজি, পাস করার জন্য সবার আগে এই 4টা চ্যাপ্টার আপনার করতে হবে। যদি খুব উইক স্টুডেন্ট হন এই দুইটারে বাদ দিলে, এই দুইটাকে আমি তো সবগুলোই করাই দিব, 6টা চ্যাপ্টারই করাবো, এই দুইটা বাদ দিয়ে বাকি 4টা করলেও আপনি বেঁচে যাবেন। কিন্তু A+ বা ভালো রেজাল্টের জন্য সবগুলোই করতে হবে। আচ্ছা, আমি একটু আপনাদের এই ক্লাসটা একটু শেয়ার মেনশন করব যাতে আপনারা সবাই একটু শেয়ার মেনশন করবেন যাতে অন্যরাও জানে, কারণ প্রথম থেকে শুরু করতেছি। যদি আহ, যারা এখনো শুরু করেনি তাদের কিন্তু শুরু করার একটা সুবর্ণ সুযোগ। আমাকে একটু সময় দিবেন। আপনাদের যে ফ্রি ক্লাস হয় এটার যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে আমি এটা একটু শেয়ার করে ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ?
একটু সময় দিবেন, এমনি তো দেরি হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। অনেকে আহ আহ আপনার এত রাতে তো অনেকেই ক্লাস করতে চায় না, কিন্তু আজকে অন্য অন্য ক্লাস নিতে নিতে দেরি হয়ে গেছে। যেটা আজকে করাবো এই চ্যাপ্টারটা একটা সুবিধা আছে, যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আছেন তাদের কিন্তু এই চ্যাপ্টারটা থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট আছে, ওইটারও কিন্তু কমন চ্যাপ্টার, চ্যাপ্টার 4। হ্যাঁ, এখানে চ্যাপ্টার 2 আর প্রজেক্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টার 4। এই একটা এটা করলে চ্যাপ্টার 4টা মোটামুটি হয়ে যাবে। কিছু বাকি থাকবে, সেটা আমি ক্লাসে পরে করাই দিব না, সমস্যা হবে না। মোটামুটি বেসিকটা হয়ে যাবে আর কি। আমি আপনাদের এই যে ক্লাস মেসেঞ্জার গ্রুপগুলোতে উম, অনেকে তো জানে না, ওই নোটিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদের ক্লাসটা শুরু করবো। আচ্ছা, শুরু করে দিচ্ছি। একটা ক্লাস করলে আপনি বুঝতে পারবেন এই চ্যাপ্টার, এই সাবজেক্টের অঙ্কগুলো কতটুকু সহজ। প্রবলেম 1, আগে একটু চ্যাপ্টারের বেসিকটা দিয়ে নিই। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। আপনার ক্যাপিটাল বাজেটিং করে আসছেন, কোথায় করে আসছেন? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইতে করা আছে, প্রিন্সিপালস অফ ফিনান্সে করা আছে। ক্যাপিটাল বাজেটিং এ কি হয়? ক্যাপিটাল বাজেটিং এ আমি একটু যাই, কারণ কারণ আগের এই, এটা কোন কোন জায়গা থেকে কিভাবে আসছে সেই বিষয়গুলো একটু জানা থাকলে কি হয়, পরীক্ষার প্রশ্ন যখন কঠিন প্রশ্ন হবে তখনও আপনি কিন্তু পারবেন, সহজ প্রশ্ন হলেও পারবেন। হ্যাঁ, আর যদি আপনার এটা সম্বন্ধে ধারণা একেবারেই না থাকে তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ? ক্যাপিটাল বাজেটিং এ আমরা কি শিখছি? ক্যাপিটাল বাজেটিং এ আমরা শিখছি একটা সম্পদ, ধরেন আপনি একটা মেশিন কিনতেছেন বা একটা প্রজেক্টে আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন, ওই বিনিয়োগের টাকাটা কত বছর পরে ফেরত আসবে, কত পার্সেন্ট লাভ হতে পারে, এই জিনিসগুলো শিখছি যে ক্যাপিটাল বাজেটিং এ এরকম শিখছি। পিভিপি, সারপ্লাস লাইফ, পিভিআর, এআরআর, আরওআই, এনপিভি, এই জিনিসগুলো শিখছি। এখন যদি বলেন যে স্যার আমি তো এগুলো শিখি নাই, তাহলে টেনশনের কোনো কারণ নেই। যদি আপনি এমন হয় যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আপনি পড়েন, তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইতে এটা আছে। ফিনান্স ডিপার্টমেন্ট পড়েন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ক্যাপিটাল বাজেটিং আছে, ওইখানে আপনি এটা শিখে নিতে পারেন। আর যদি মনে করেন না আমি 4th ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ি, তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্টে এই চ্যাপ্টারটা আছে, ওইখান থেকে এই বেসিক গুলো আমি সুন্দর করে শিখিয়ে দিছি। এখন এই ক্যাপিটাল বাজেটিং এর মাঝে একটা জিনিস ইগনোর করা হয়, সেটা হলো ঝুঁকি। ইগনোর করা হয়, সব ব্যবসাতে কিন্তু ঝুঁকি আছে। ধরেন আপনি ভাবতেছেন যে আমি একটা গাড়ি কিনছি, গাড়ি দিয়ে এই 50 লক্ষ টাকাতে গাড়ি কিনছি, এটা হলো আমার NCO, CFAT, প্রতি বছর আমার 5 লাখ করে আসবে। ধরে নিতেছি 5 লাখ 7 লাখ এরকম আসবে প্রতি বছর, আমি এগুলো পাবো, এটা আমি ধারণা করতেছি। কিন্তু গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে বা গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, এইগুলা কিন্তু ক্যাপিটাল বাজেটিং এ ইগনোর করা হয়। রিস্কটা করা হয় না, রিস্কটা চিন্তাই করা হয় না। কিন্তু রিস্ক ছাড়া তো বিজনেস হয় না। এই জায়গায় আমরা আমরা প্রিন্সিপালস অফ ফিনান্সের যে ক্যাপিটাল বাজেটিং এবং রিস্ক একটা চ্যাপ্টার আছে, রিস্ক এন্ড রিটার্ন, দুইটা মিক্সড করছি। মিক্সড করে বানানো হয়েছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। যে আমি যে ভবিষ্যতে গাড়ি থেকে টাকা পাবো প্রতি বছর ভাবতেছি, সেটা নাও হতে পারে, সেটার ভিতরে ঝুঁকি থাকতে পারে। এখন এই অধ্যায়ের মেইন টপিকস কয়টা সেটা একটু জেনে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কারণ আমি তো জানি কয়টা টপিকস। এই টপিকসটা জানার ফলে কি হবে জানেন? আপনার একটা কনফিডেন্স থাকবে। যেমন এই চ্যাপ্টারের মেইন টপিকস হলো, একটা হলো সার্টেনলি ইকোভ্যালেন্ট নামে একটা জিনিস আছে, এটা আপনাকে শিখতে হবে। এটার মোট আমি 3টা অঙ্ক দিয়ে এই সার্টেনলি ইকুইভ্যালেন্ট শেষ করে দিছি। আরেকটা নিয়ম আছে, সেটা হলো RADR, CAPM এর RADR, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, দুইটা হয়ে গেল। 3 নাম্বার হলো আপনার
প্রবাবিলিটি। আর 4 নম্বর রুলটা হলো প্রবাবিলিটি ট্রি অ্যান্ড ডিসিশন। 5 নম্বর রুলটা হলো জেড টেস্ট। এখন এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা বলে, এই 5টা নিয়ম বাদে এখানে আর কোনো নিয়ম নাই। 11টা অঙ্কে আমি 5টা নিয়ম আপনাকে শেষ করে দিব। এরপরে এখানে বিদায় না, এরপরের কাজটা কি? যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যেহেতু কোর্সের আজকে প্রথম ক্লাস, এই জন্য ডিটেলস কিছু আলোচনা করে নিচ্ছি আপনার ভালোর জন্যই। এরপরে কি করণীয়? যে আপনি কি এখানে শেষ? না, এখানে শেষ না। আপনার যদি মেইন বই থাকে খুব ভালো, মেইন বই থেকে আপনি প্র্যাকটিস করবেন। আর যদি মনে করেন না আমার তো মেইন বই নাই স্যার, টাকা পয়সা নাই, মেইন বই কিনতে পারি নাই, তা আমি বলবো একটা পুরাতন সংগ্রহ করেন। না স্যার এটাও পারি না, তখন আপনার জানেন যে এক্সারসাইজ একটা শিট আছে, ওই শিটে মেইন বইয়ের বাকি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, আমি তো 11টা করাইছি, আরো আপনাকে বলতেছি এই 9টা করেন। এই 11 আর 9 হইলো কত? 20টা। 20টা হইলে কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম পাবলিকেশন যত বই আছে সব বইয়ের 40-50টা যে অঙ্ক আছে সব 100% হয়ে যাবে। তাহলে আমি আপনাকে এই সবগুলোই করাই দিব যাতে বইয়ের 100% শেষ হয়। কারণ এটা শুনে অনেকেই ভয় পেয়ে গেছে। কারণ কি, অলি স্যারের কাছে ভর্তি হয়েছি, পরীক্ষার আগের দিন 3টা করে অঙ্ক দিবে, এখান থেকে দাগায় 3-4টা করে অঙ্ক দিবে, ওইগুলো দেখে যাবো, ওইগুলোতে পাশ করে যাব। ওই অফারটা যায় নাই, ওইটা আসবে পরীক্ষার আগে, আমি কমায়ও দিব। কিন্তু প্রশ্ন তো এখন কঠিন হয়, সব যদি শিখায় না দিই, পরবর্তীতে যারা A+-এর টার্গেটে পড়তেছে তারা যদি কমন না পায়, তখন তো আমাকে দুষবে। এই জন্য সব পড়াই দিচ্ছি, বইয়ের 100% করাই দিব। টেনশনের কোনো কারণ নেই। গত বছর যে প্রশ্ন হয়েছে, যত কঠিন প্রশ্ন হোক, আমার শীটের বাইরে একটা কোয়েশ্চেনও, একটা নিয়মও আসেনি। অ্যাকাউন্টিং না ম্যানেজমেন্ট না না ফিনান্স, আপনি গত বছরের কোয়েশ্চেন দেখতে পারেন। আমরা প্রবলেম 1 নিয়ে আলোচনা করতেছি। দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট আর এস ফলো। এখানে আমরা আর কি আশা করতেছি একটা প্রজেক্ট থেকে এই টাকাগুলো আসবে। আমরা 28,000 টাকা দিব, ধরেন 28,000 টাকা থেকে ফটোকপি মেশিন কিনবো। প্রথম বছর 6,000 পাবো, পরে 7,000 পাবো, পরে 10,000 পাবো, পরে 11,000 পাবো, পরে 9,000 পাবো। এটা প্রশ্নে দিছে, দিয়ে বলতেছে, এই অংশটা আমি পড়লাম না, বলতেছে ক্যালকুলেট দা নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু বের করে দেখো 8% রিটার্ন দিয়ে। তা আপনি যারা, আপনারা যারা আহ, আগে থেকে ক্যাপিটাল বাজেটিং করে আসছেন, তারা কি করলেন? তারা এরকম একটা ঘর করে নিলেন। আর যারা করেন নাই তারাও শিখে নেন। ইয়ার লিখলাম 1, শূন্য দেওয়া আছে, শূন্য থেকে লিখলাম 0, 1, 2, 3, 4, 5। এখানে লিখে নিলাম হলো CFAT যেগুলো দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে -28,000, পরে দেওয়া আছে হলো 6,000, পরে দেওয়া আছে 7,000, পরে দেওয়া আছে 10,000, পরে দেওয়া আছে 11,000, পরে দেওয়া আছে 9,000। পরে কি করছেন? এখানে একটা ডিএফ এর ঘর করতেন, পরে পিবির ঘর করতেন। এখানে ডিএফ, এখানে পিবির ঘর করতেন, করে এনপিভি বের করে ফেলতেন। এটাই ছিল নিয়ম। কিন্তু এই অঙ্কে তারা বলছে ঝুঁকি হিসাব করতে হবে। দ্য সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর বিহেভিয়ার অ্যাজ পার ফলোইং ইকুয়েশন। প্রতি বছরেই আমাদের যে কিছু ঝুঁকির কারণে কিছু কমে যায়, 1-0.5 টি, অর্থাৎ প্রতি বছরেই 0.5% আমরা যা প্রত্যাশা করছি এর চেয়ে কমে যাচ্ছে। এটা অর্থ হলো যে যদি প্রথমে 1 টাকা দেন, পরের বছর 1 টাকা থেকে 5 পয়সা কমে যাবে, 95% আপনি পাবেন। আরো 5, এটা থেকে আরো 5 কমে যাবে, 90% পাবেন। এখান থেকে আরো 5 কমে যাবে, 85 পাবেন। এটা থেকে আরো 5 কমে যাবে, 80 পাবেন। এটা থেকে আরো 5 কমে যাবে, 75 পাবেন। অর্থাৎ এটা ইচ্ছে করলে আপনি করে দেখাতে পারেন, যে না আমি দেখাই দিই স্যারকে। ওয়ার্কিং 1, যে ইয়ার 1
আমার আছে 1 - 0.595। ইয়ার টুতে এই 95 থেকে আবার 5 বাদ দিব, 90। এবার প্রতি ইয়ারে ইয়ার থ্রিতে আমি 90 থেকে 5 বাদ দিব, 85। ইয়ার ফোরে 85 থেকে আমি 5 বাদ দিব, 80। ইয়ার ফাইভে 80 থেকে আরো 5 বাদ দিব, 75। এইভাবে এই সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরটা আসলো, সিএফ ফ্যাক্টর বলে এটাকে। হ্যাঁ, এটা বুঝতে পারলে কিন্তু 10 নাম্বার বুঝে গেছে, পেয়ে গেছেন আপনি। এটা বুঝে গেছেন নাকি বলেন? 3 নাম্বার ঘর কি ওকে? 3 নাম্বার ঘর যদি ওকে থাকে তাহলে অবশ্যই একটু লিখে দিবেন যে 3 নাম্বার ঘর আমি বুঝে গেছি। অ্যাডজাস্টেড সিএফএটি। 4 নাম্বার ঘর ইজি, 2 গুণ 3, অর্থাৎ ঝুঁকি বাদ দেওয়ার পরে আমার কয় টাকা আসতেছে পকেটে। এটার সাথে গুণ করলাম, -28,000 আসে। এর সাথে এটা গুণ করলাম, আসে আপনার 5,700 টাকা। গুণ করলাম 6,300 টাকা, 8,500, 8,800, 6,750। এখন আমি এনপিভি বের করার জন্য ডিএফ লিখবো, ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিএফ বের করার সূত্রটা আপনি শিখে নেন, আপনার শিখা আছে, তারপর আমি আবার বলে দিচ্ছি। সূত্র হলো 1/1 প্লাস, এখানে যে একটা পার্সেন্টেজ, প্রশ্নে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, এনপি বের করার জন্য একটা পার্সেন্ট সবসময় দেওয়া থাকে, এই যে পার্সেন্ট। ভ্যালু অফ দ্য প্রজেক্ট ইফ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%। যদি আপনার এখান থেকে 8%, আপনি 8% অর্থ কি? এটাকে 100 দিয়ে ভাগ, 0.08, পাওয়ার 0 দিব। 0 কেন দেবে? এই যে 0 ইয়ার, এটা কিন্তু ইয়ার সময়। 0 লিখলে এখানে একটা আনসার আসবে। যদি এখানে 1 লিখেন, সাইন্টিফিক ক্যালকুলেটর এভাবে চাপ দিয়ে 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.08 পাওয়ার 1 লিখলে এটার মান আসবে। এটার মান আসবে 9259। 4 ঘর নিতে পারেন। 2 লিখলে আরেকটা মান আসবে। আপনি 3 ঘর নিতে পারেন, 4 ঘর নিতে পারেন। 3 লিখলে আরেকটা মান আসবে। 4 লিখলে আরেকটা মান আসবে। 5 লিখলে আরেকটা মান আসবে। এই দুইটার ঘরের গুণফল হলো পিভি। 6 সমান সমান 4 গুণ 5। এই দুটো গুণ করলে এখানে আনসার আসবে। এই দুটো ঘরের গুণফল এখানে লিখবো। আচ্ছা, এই যে অঙ্কটা করলাম, এই অঙ্ক কত নাম্বার জানেন আপনারা? কত নাম্বার পাইতে পারেন আপনি এই নিয়মটার উপরে ভিত্তি করে? এই যোগফলগুলো, এটা মাইনাস আর এগুলো প্লাস। এনপিভি 488 টাকা। এখানে এতটুকু করার ফলে আপনি 10-এ 10 পাবেন। এতটুকু ইজি একটা অঙ্ক, 10 নাম্বার। এটা কতবার আসছে? আপনি বিভিন্ন সালের কোশ্চেন দেখবেন, 2014, 2017, এই রিলেটেড আরো অনেকগুলো সালে এই নিয়মটা আসছে। হয়তোবা এই হুবহু এটা আসে নাই, নিয়মটা আসছে। হয়তোবা এনপিবি সাথে আইআরআরও চাইছে, হইতে পারে। 8, 10 বার, 15 বার এসে পড়ছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তা আপনিও এই 10 নাম্বার ইজিলি পাবেন যদি বেসিক নিয়মটা আপনার শেখা থাকে। এই অঙ্কগুলো আরো কয়েকটা নিয়মে করা যায়, সবগুলো নিয়মে আমি ধাপে ধাপে শিখিয়ে দেব। আপনাদের এখন একটু কমেন্ট করে জানান বা হ্যান্ড রাইজ করে বলেন যে স্যার এই অংশটা আমি বুঝি নাই, তাহলে আমি এই জিনিসটা দেখে আমি আপনাকে সেটার সমাধান দিই। আপনার কি কোনো অংশে না বোঝার মতো থাকে যদি
কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, আর যারা আপনার লাইভে আছেন তাদেরকে বলবো একটু শেয়ার মেনশন করবেন, তাহলে অন্যরাও, আপনার বন্ধুরাও এই ক্লাসগুলো দেখতে পারবে। আর নিয়মিত যদি আপনাদের উপস্থিতি ভালো থাকে, ফ্রিতে লাইভ ক্লাস করার একটা সুবর্ণ সুযোগ পাবেন পরীক্ষার আগ পর্যন্ত। আচ্ছা, একজন লিখছে অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে। হ্যাঁ, এটা তো অ্যাকাউন্টিং থার্ড ইয়ারও আছে, ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারও আছে। আচ্ছা, পিডিএফ শিট তো আপনার আহ নিলে লাভ হবে না, কারণ কি এগুলোর তো সমাধান নাই, লিখিত সমাধান নাই। কারণ 3-4টা বই 5টা বই মিলিয়ে একটা পিডিএফ শিট তৈরি করা হয়। এগুলো আপনার শিটটা নিয়ে কোনো লাভ হবে না। ওই ভিডিও দেখে দেখে অঙ্ক শিখতে হবে, ভিডিও দেখার পরেও ক্লাস করতে হবে, দিক নির্দেশনা পেতে হবে। কারণ আগের মতো তো নাই। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে অনেক স্টুডেন্টরা আপনার 3 নাম্বার কলামটা বুঝে নেয় না, ওরা কিন্তু ফ্রি ভিডিও ফ্রি সাজেশন দেখে A+ পেয়ে গেছে। কিন্তু এখন তার ওইরকম প্রশ্ন হয় না, বানায় হয়। যদি আপনি না পড়েন তাহলে ফ্রি ক্লাস পিডিএফ এগুলো দিয়ে বেশি একটা ভালো করতে পারবেন না। 3টা ম্যাথের মধ্যে একটাতে আপনার আহ, ইয়ে হয়, কি হয়, জুমের চ্যাট বক্সে দেখার প্রয়োজন নাই, আপনি হাত উঠাবেন, কথা বলবেন। যারা চ্যাট বক্স দেখতে হবে হলো লাইভে। হ্যাঁ, আর আপনার জুমের চ্যাট বক্স গুলো আমি দেখবো, একটু ওয়েট করতে হবে, কারণ একটা টপিক্স নিয়ে আলোচনা করতেছি, লাইভের টপিক্স গুলো নিয়ে একটু আলোচনা করতেছি। তো এই জন্য আপনার পেইড ক্লাস করলে ভালো হবে। আপনি ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারে আছেন, এখন যদি ফ্রি গুলো দেখেন ফেল করলে ইয়ার লস হয়ে যাবে। হ্যাঁ, ফিনান্সে এনরোল করতে চাই তাহলে একটু কষ্ট করে আমার আইডিতে যোগাযোগ করেন, ডিসকাউন্ট অফার চলতেছে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। আচ্ছা, আর আপনারা ডিপার্টমেন্টের নামগুলো লিখে রাখেন, তাহলে আপনাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, এখানে কমেন্টে একজন বলছে 3 নাম্বার কলমটা বুঝেন নাই। হ্যাঁ, মোহাম্মদ শরীফ, 3 নাম্বার কলামটা বুঝতে বুঝতে পারবেন যদি আপনি 10টায় ক্লাসে আসতেন। আপনি হয়তো বা আসছেন হলো একটু আগে, এই জন্য 3 নাম্বার কলামটা বুঝতেছেন না। হ্যাঁ, 3 নাম্বার কলামটা আমি আর বুঝাই দিই, পরে আবার হ্যান্ড রাইজ করেন। 3 নাম্বার কলামটা এই প্রশ্নে বলে দিছে, একটা সমীকরণ দিছে যে 1 - 0.5, 1 থেকে 0.5 বাদ দিতে হবে। এই যে 1 থেকে 0.5 বাদ দিয়ে এটা আসে, এটা থেকে 0.5 বাদ দিলে এটা আসে, এটা থেকে 0.5 দিয়ে বাদ দিলে এটা আসে। তাহলে মানে এটা থেকে প্রতিবারেই 0.05 বাদ দিতে হবে আপনাকে, বাদ দিলে এটা আসবে, এরপরে এটা আসবে, পরে এটা আসবে, পরে এইভাবে আসবে। এটার জন্য একটা ওয়ার্কিং আমি করে দিছিলাম অঙ্কের শুরুতে। হ্যাঁ, এখন আপনার তারপর কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলেন। আপনারা সবাই যারা ভর্তি করে আসছেন, ভর্তিকৃত স্টুডেন্ট, তারাও আপনাদের পরিচিতদের একটু শেয়ার মেনশন করবেন, আর তাদের ইনশাল্লাহ একটা উপকার হবে। তাহলে আজকে এই বন্ধ থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ও, আপনাদের আরেকটু জিনিস শিখিয়ে দিই। অনেকের কাছে কনফিউশন সৃষ্টি হইতেছে যে আমি এনপিপি তো স্যার জীবনে এমনি করি নাই, জীবনে এমনি করি নাই, এনপিপি তে এইভাবে করছি, এখানে টিপিপি বের হইতো, এখানে টিপিপি বের হইতো। পরবর্তীতে আমরা এনপিপি বের করার জন্য টিপিভি - এনসিও, যেটা বিনিয়োগ তাকে এনসিও বলা হয়। তো এই টিপিপি হলো এটা, এনসিও হলো আমার 28,000 টাকা, ওই যে যে মাইনাস যে টাকাটা ফিগারটা ছিল উপরে, 0 ইয়ারে যা দিছিলাম, এটাকেই এনসিও বলা হয়। এই এনসিওটা আমি উপরে লিখছি, ওইভাবেও করা যায়। আপনি যদি চান, এটা হলো উইক স্টুডেন্টদের জন্য, যারা মুখস্থ করে পাশ করে আসতে চায় তাদের জন্য। আর যারা বেসিক বুঝতে চায়, তো এই ঘরটা আপনার উপরের লাইনটা করতে হবে না, 28,000 টাকা এখানে লিখবেন, লিখলে এনপিবি এইভাবে বেরিয়ে আসবে। এবং এটা সমীকরণের মাধ্যমে করা যায়। আমরা 3 নাম্বার ক্লাসটা যখন করব, তখন এটা একটা লম্বা সূত্রের মাধ্যমে করে ফেলবো, ওইটাও শিখিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।